সম্পূর্ণ ঘরোয়া পরিচর্যায় অপরাজিতা গাছে মাত্র 7 দিনের মধ্যে আসবে অগণিত কুঁড়ি। ফেব্রুয়ারি মাসে অপরাজিতা গাছের প্রুনিং এবং রিপোর্টিং করার পর অপরাজিতা গাছে কি কিছুতেই গ্রোথ হচ্ছে না? যদিও বা গাছে নতুন পাতা আসছে, সেই পাতাগুলো কি কুঁকড়ে যাচ্ছে, অথবা সেই নতুন পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে। তাছাড়া যে সমস্ত গাছে কুঁড়ি আসছে, সেই ছোট ছোট কুঁড়িগুলো কি হলুদ হয়ে ঝরে পড়ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে রিপোর্ট করার পর সেই গাছের মধ্যে কোনো রকম কোনো গ্রোথ নেই। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ A to Z আলোচনা করব অপরাজিতা গাছের কি পরিচর্যা এই সময় আমরা করতে পারবো। মার্চ মাসে সম্পূর্ণ ঘরোয়া কোন খাবার আমরা প্রয়োগ করে অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি, বীজ থেকে চারা তৈরি করার পর সেই চারা কিভাবে মাটি তৈরি করে প্রতিস্থাপন করব, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। আমার বাগানের প্রত্যেকটা অপরাজিতা গাছে খুব সহজ পরিচর্যায় অগণিত ফুল ফোটে। সমস্ত কিছু জানতে হলে আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, একটু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলেছি অপরাজিতা অথবা নীলকণ্ঠ গাছের A to Z পরিচর্যার কথা বলবো। তাই খাবার প্রয়োগ করার আগে জানতে হবে কয়েকটা পয়েন্ট, যে পয়েন্টগুলো জানলে তবেই কিন্তু তোমরা তোমাদের বাগানের অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবে। তো প্রথমেই বলবো পয়েন্ট নাম্বার 1। বন্ধুরা, অপরাজিতা গাছ হলো এমনই একটা গাছ, সূর্যালোক তো ভীষণ ভালোবাসে, কিন্তু টেম্পারেচার যখন অনেকটা বেশি হাই হয়ে যায় তখন আমরা আমাদের বাগানের অপরাজিতা গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে পারবো না। দুপুরবেলার অতিরিক্ত গরমে এই গাছ থাকলে এই গাছের পাতা কিন্তু প্রচুর পরিমাণে হলুদ হয়ে যায় এবং গাছের মধ্যে যে ছোট ছোট কুঁড়ি থাকে সেগুলোও হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ে। তবে এই মুহূর্তে আমরা কিন্তু গাছটাকে ফুল সানলাইটের মধ্যেই রাখবো। যতদিন পর্যন্ত না আবহাওয়ার তাপমাত্রা অনেকটা বেশি হাই হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত আমরা আমাদের বাগানের অপরাজিতা গাছকে ফুল সানলাইটের মধ্যেই রাখবো। তো এবার আসি পয়েন্ট নাম্বার 2। বন্ধুরা, যদি তোমরা তোমাদের বাগানের অপরাজিতা গাছকে বুশি করতে চাও অথবা বনসাই করতে চাও ঠিক আমার গাছের মতো, তাহলে তোমাদেরকে কিন্তু এই গাছের ডগাগুলোকে পিঞ্চিং করতে হবে। তো আমি যেভাবে আমার গাছের ডগাগুলোকে পিঞ্চিং করি, তো তোমরাও কিন্তু এইভাবে পিঞ্চিং করতে পারো। আর যদি মনে করো তোমাদের বাগানের অপরাজিতা গাছগুলোকে লতানো প্রকৃতির করবে, তাহলে গাছে কিন্তু সাপোর্ট দিতে হবে। এবার বলবো পয়েন্ট নাম্বার 3। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসে যে কাজটা আমি আমার বাগানের অপরাজিতা গাছে করেছিলাম, সেই কাজটা এই মুহূর্তে আমি কিন্তু একটু শর্টে তোমাদের দেখিয়ে দেবো। যদি তোমাদের বাগানের অপরাজিতা গাছের বয়স 1 বছরের বেশি হয়, সেই গাছে কিন্তু রুট বাউন্ড হয়ে যেতে পারে। তো যদি দেখো যে গাছে প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে গেছে, উপরের মাটি কিছুতেই খোসা যাচ্ছে না অথবা ড্রেনেজ হোল দিয়ে রুট বেরিয়ে আসছে, তাহলে সেই গাছের কিন্তু রিপোর্টিং করতে হবে। তো রিপোর্টিং করার সময় হালকা করে নিচের দিকের শিকড় একটু কেটে দিতে হবে এবং সাইডের দিকের শিকড়ও কিছুটা পরিমাণ কেটে দিতে হবে। তো যদি মনে হয় যে তোমাদের গাছ ছোট, রিপোর্ট করার প্রয়োজন নেই, তাহলে কোনো রকম সমস্যা নেই, রিপোর্ট করতে হবে না। তো রিপোর্ট না করে গাছে কি খাবার দিতে হবে সেই বিষয়ে কিন্তু আমি এর আগে ভিডিও দিয়েছিলাম। যদি রিপোর্ট করে না থাকো, যদি 1 বছরের বেশি গাছের বয়স হয়, তাহলে কিভাবে রিপোর্ট করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে গাছটাকে আমি টপ থেকে বের করলাম, রুট কিছুটা কাটাই ছাটাই করলাম, কিভাবে করলাম ভালোভাবে দেখে নাও। এরপর দেখো নিচের ড্রেনেজ হোলটা ঠিকঠাকভাবে তৈরি করলাম, এরপর উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কম্পোস্ট। তো এবার মিডিয়াটা তৈরি করব। দেখো মিডিয়াটা কিভাবে তৈরি করছি। নিতে হবে 50% মাটি, 30% কম্পোস্ট, 10% কোকোপিট আর 10% লাল মোটাদানার বালি। এই 4টে উপাদান মিশিয়ে গাছটাকে প্রতিস্থাপন করতে হবে। সঙ্গে নিতে হবে 1 মুঠো নিমখোল। যেহেতু আমি এই মাটিটা পুরনো মাটি ব্যবহার করছি, তো এই মাটির মধ্যে কোকোপিট এবং বালি আগে থেকেই মেশানো আছে। তো সামান্য পরিমাণ ইউজ করা চা পাতা নিয়ে নিলাম এর সাথে, মাটিটাকে অ্যাসিডিক রাখার জন্য। তো এরপর আমি সম্পূর্ণ মিডিয়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। পুরনো যে মাটিটা টবের মধ্যে ছিল, সেই মাটিটাকে এখন অন্তত 3-4 দিনের জন্য রোদ্দুরে রেখে দেবো। তারপর ওই মাটিতে অন্য কোনো গাছ আমরা প্রতিস্থাপন করতে পারবো। তো দেখো আমি কিন্তু গাছটাকে সেই একই টবে রিপোর্ট করে দিলাম। তো সাইড থেকে মাটি ভরে দেবো। এরপর দিয়ে দেবো আমি হিউমিক অ্যাসিড মিশ্রিত জল। তো হিউমিক অ্যাসিড মিশ্রিত জল আমাদের কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে। হিউমিক অ্যাসিড মিশ্রিত জল প্রয়োগ করলে গাছের শিকড়ের খুব ভালো বৃদ্ধি হয় এবং গাছের শাখা প্রশাখারও খুব ভালো বৃদ্ধি হয়। যেহেতু গাছের আমি শিকড় কাটাই ছাটাই করেছি, গাছ কিন্তু অনেক সময় স্ট্রেসের মধ্যে চলে যেতে পারে, গাছের কাণ্ড শুকিয়ে যেতে পারে, যার ফলে গাছের নতুন শাখা প্রশাখা আর নাও আসতে পারে। তো সেই কারণে আমি কিন্তু হিউমিক অ্যাসিডের ব্যবহার করলাম। গাছটাকে ছায়া জায়গায় রেখে দেবো। এরপর আসি পয়েন্ট নাম্বার 4। বন্ধুরা, আমাদের গাছে যে সমস্ত ফুল ফুটছে, সেই ফুলগুলো শুকিয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে ফেলে দিতে হবে। গাছের মধ্যে পুরনো শুকিয়ে যাওয়া ফুল একেবারেই রাখবে না, এগুলো কিন্তু গাছের এনার্জি নষ্ট করে। এরপর গাছে বীজ তৈরি হবে, যে কারণে আমরা এই ফুলগুলোকে এখন এই মুহূর্তে একেবারেই রাখবো না, ফুলগুলোকে ছিঁড়ে ফেলে দেবো। পয়েন্ট নাম্বার 5। গাছের টবের মধ্যে যদি প্রচুর পরিমাণে আগাছা হয়, সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে। গাছ যদি জমিতে থাকে তাহলেও কিন্তু আমাদেরকে এই কাজগুলো করতে হবে। বন্ধুরা, গাছের গোড়া যেন সবসময় পরিষ্কার থাকে। তো দেখো আমি কিন্তু ভালোভাবে আগাছাগুলো তুলে ফেললাম এবং নিড়ানির সাহায্যে টবের মিডিয়া খুব ভালোভাবে ঘষে নিচ্ছি।
প্রতি 15 দিন অন্তর অন্তর টবের মিডিয়া যদি আমরা ভালোভাবে খুশে দিতে পারি তাহলে গাছের শিকড় ভালোভাবে চলাচল করতে পারে, মিডিয়ার মধ্যে আলো বাতাস চলাচল করতে পারে। এরপর যে কাজটা আমাদের করতে হবে, গাছের যদি তোমরা বনসাই করতে চাও, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, যদি বনসাই করতে চাও এই নিচের দিকের যে সমস্ত শাখা প্রশাখা আসবে এগুলোকে কিন্তু ভেঙে দিতে হবে, তাহলে তোমরা কিন্তু খুব ভালো একটা লুক দিতে পারবে। তো এই গাছটারও দেখো সেম, আমি কিন্তু নিচের দিকে কোনো রকম কোনো শাখা প্রশাখা রাখিনি। পয়েন্ট নাম্বার 6, বন্ধুরা অপরাজিতা গাছের সবথেকে একটা বড় সমস্যা হলো পাতার মধ্যে হলুদ স্পট দেখা যায়। তো এটা কিন্তু বেশিরভাগ সময় আয়রনের অভাবে হয়, যে কারণে দেখো আমি কিন্তু টবের মধ্যে যে জং ধরা যে রডগুলো হয় যেগুলো বিল্ডিং তৈরি করার কাজে লাগে, এগুলো দিয়ে আমি গাছের সাপোর্ট সিস্টেম তৈরি করেছি, এবং এটা যদি মাটির মধ্যে এইভাবে দীর্ঘদিন থাকে এর মধ্যে যে আয়রন আছে সেটা আমাদের গাছ ধীরে ধীরে গ্রহণ করবে এবং আমাদের গাছের পাতা সব সময় সবুজ হয়ে থাকবে। কিন্তু সম্পূর্ণ একটা ঘরোয়া পদ্ধতি, তোমরা কিন্তু চিলেটেড আয়রন 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে পারো, আবার টবের মিডিয়াতেও প্রয়োগ করতে পারো। তাছাড়া জং ধরা পেরেকও কিন্তু এখানে টবের মিডিয়াতে তোমরা ফেলে রাখতে পারো। তো এরপর আসি বন্ধুরা পয়েন্ট নাম্বার 7, আমরা যে বীজ থেকে চারা তৈরি করেছিলাম, আগের ভিডিওতে আমি যে দেখিয়েছিলাম সেই বীজগুলো থেকে কিন্তু অলরেডি চারা তৈরি হয়ে গেছে। তো যে চারাগুলো একটু বড় হয়ে গেছে সেই চারাগুলোকে আমি কিন্তু এবার অন্য টবে প্রতিস্থাপন করবো। তো এই একটা দেখো রেন লিলি টবের মধ্যে আমি 3টে বীজ রেখেছিলাম, তো 3টে বীজ থেকেই 3টে চারা তৈরি হয়েছে। তো এখানে তো রাখা যাবে না, তো এবার আমাকে কিন্তু অন্য একটা টবে এগুলোকে জায়গা করে দিতে হবে, না হলে এদের বৃদ্ধি হবে না। তোমরা চাইলে এই 3টেকে আলাদা আলাদা করেও প্রতিস্থাপন করতে পারো, তবে আমি এই 3টেকে একসাথে একটা টবে প্রতিস্থাপন করব। প্রথম থেকেই বনসাই লুক দেবো, যে কারণে আমি 3টেকে একসাথেই প্রতিস্থাপন করব। দেখো খুব সাবধানে আমি কিন্তু টব থেকে তুলে নিলাম, এবং আমি কিন্তু রুট থেকে কোনো রকমভাবে মাটি ছাড়ালাম না। রুট থেকে মাটি ছাড়িয়ে নিলে অনেক সময় গাছ মারা যেতে পারে। তো নিয়েছি একটা 6 ইঞ্চি ছোট্ট টব, তো এই টবের মধ্যে দেখো একটা ড্রেনেজ হোল ভালোভাবে তৈরি করে নিলাম, এর উপরে দিয়ে দিচ্ছি আমি মিডিয়া। যে মিডিয়াটা আমি তৈরি করা দেখালাম তোমাদেরকে, সেই একই মিডিয়াতে আমি কিন্তু নতুন করে চারা প্রতিস্থাপন করছি। কখনোই কিন্তু চারা প্রতিস্থাপন করার সময় এই মিডিয়ার মধ্যে কোনো রকমভাবে খাবার মেশাতে যাবে না, সরিষার খোল অথবা হাড়গুঁড়ো শিংকুচি কিছুই মেশানোর প্রয়োজন নেই। শুধুমাত্র মিডিয়াটা ভালোভাবে তৈরি করবে, তৈরি করে গাছ প্রতিস্থাপন করবে। কিছু যদি না থাকে সমপরিমাণ মাটি এবং সমপরিমাণ কম্পোস্ট মিশিয়ে তোমরা গাছ প্রতিস্থাপন করতে পারো। দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল, এবং একটা ছায়া জায়গায় এগুলোকে রেখে দেবো অন্তত 1 সপ্তাহের জন্য। তারপর যখন দেখবো যে গাছগুলো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তখন কিন্তু আমরা আবার এগুলোকে ফুল সানলাইটের মধ্যে রাখবো। এখানে আমি নর্মাল জল দিলাম, তোমরা কিন্তু হিউমিক অ্যাসিড মিশ্রিত জল প্রয়োগ করতে পারো। বন্ধুরা এতক্ষণ তো বললাম কি কি টিপস আমরা ফলো করব, কোন কোন পয়েন্ট ফলো করলে আমাদের বাগানের অপরাজিতা গাছগুলো সুস্থ থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে গ্রোথ হবে, ফুল আসবে। এবার আসি কি খাবার আমরা প্রয়োগ করব। গাছের পাতা হঠাৎ করে যে হলুদ হয়ে ঝরে যায়, এগুলো কিন্তু ন্যাচারাল ব্যাপার। যদি পুরনো পাতা হলুদ হয়ে যায় তাহলে কোনো চিন্তার কারণ নেই, কিন্তু যখন দেখবে যে গাছের কচি পাতা হলুদ হয়ে যাচ্ছে তাহলে চিন্তার বিষয়। তো আমরা প্রথম কোন ফার্টিলাইজার ইউজ করব, লিকুইড ফার্টিলাইজার তো অবশ্যই প্রয়োগ করব, কিন্তু তার আগে 2টো শুকনো খাবার আমি প্রয়োগ করব। তো এখানে দিয়ে দিচ্ছি আমি ইউজ করা চা পাতা, ভালোভাবে শুকনো করে রোদ্দুরে শুকনো করে, তারপর 1 মুঠো পরিমাণ আমি কিন্তু একটা 10 ইঞ্চি টবে দিলাম। তো 2টো টবে 1 মুঠো করে 2 মুঠো আমি দিয়ে দিলাম। তো এরপর আমরা এখানে দেব কম্পোস্ট। এটা ভার্মি কম্পোস্ট নিয়েছি, তোমরা এখানে পাতা পচা সার অথবা গোবর সার যে কোনো কম্পোস্ট এই সময় একটা 10 ইঞ্চি টবে 2 থেকে 3 মুঠো পরিমাণ দিয়ে দেবে। কম্পোস্ট হলো একটা ন্যাচারাল এনপিকে। কম্পোস্ট গাছের টবে থাকলে টবে গাছের পাতা সব সময় সবুজ থাকে। তাছাড়া যেহেতু তাপমাত্রা ধীরে ধীরে অনেকটা বৃদ্ধি পাচ্ছে, টবের মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই মালচিংয়ের মতো আমি কিন্তু এটাকে ব্যবহার করছি। কম্পোস্টটাকে দেখো আমি মালচিংয়ের মতো করে দিলাম। বন্ধুরা এবার আমি গাছে দেব ক্যালসিয়াম। গাছের ছোট ছোট কুঁড়ি যে হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ে, এগুলো কিন্তু বিশেষত ক্যালসিয়ামের অভাবে হয়। মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাবেও হয়, কিন্তু ক্যালসিয়ামের অভাবে গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। তাই ক্যালসিয়াম আমাদেরকে প্রতি মাসে অন্তত 2 বার করে প্রয়োগ করতে হবে। তো এখানে আমরা বিভিন্ন ধরনের ক্যালসিয়াম দিতে পারি, হাড়ের গুঁড়ো দিতে পারি, ডিমের খোসার গুঁড়ো দিতে পারি, তবে আজকের আমি যেটা দিয়ে দেখাচ্ছি এটা হলো চকের গুঁড়ো। দেখো একটা যে চক পাওয়া যায়, এই চকের আমি অর্ধেক করে নিয়েছি, দুটো টবে আমি দেবো। তো অর্ধেক পরিমাণ করে আমি কিন্তু দিয়ে দেবো, তবে এরকমভাবে গোটা গোটা ফেলে দিলে হবে না, এই চকগুলোকে একটু ডাস্ট করে তারপর কিন্তু আমি দেবো। দেখো একটা চকের অর্ধেক পরিমাণ গুঁড়ো করে নিয়ে একটা 10 ইঞ্চি টবে দিয়ে দিলাম, আর একটা গুঁড়ো করে আমি কিন্তু অন্য একটা টবে দিয়ে দেবো। তো তোমরা এখানে চাইলে কিন্তু 1 মুঠো পরিমাণ ডিমের খোসার গুঁড়ো অথবা তোমরা এখানে 2 চামচ পরিমাণ বোন ডাস্ট দিতে পারো। যে কোনো একটা কিন্তু আমাদেরকে প্রয়োগ করতেই হবে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমাদের অবশ্যই দিতে হবে। এবার তৈরি করব একটা লিকুইড খাবার। বন্ধুরা এই লিকুইড খাবারটা 24 ঘন্টা আগে আমাদের তৈরি করে রাখতে হবে। একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে দিয়ে দেবো আমি এখানে 2টো আলুর খোসা। আলুর খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফসফরাস, নাইট্রোজেন আছে, তাছাড়া বিভিন্ন ধরনের ম্যাক্রোনিউট্রিয়েন্টস তো আছেই, ম্যাক্রোনিউট্রিয়েন্টস।
তো আলুর খোসার পরে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ বেসন। বন্ধুরা, এই বেসন আমাদের গাছের জন্য যে কতটা উপকারী সেটা তোমরা প্রয়োগ করলেই বুঝতে পারবে। তো 1 চামচ পরিমাণ বেসন আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। বেসনে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যা মাটিতে নাইট্রোজেন সরবরাহ করে এবং গাছের ডালপালা বৃদ্ধিতে সাহায্য করে। তো এর সাথে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ গুড়। গুড় বেসন এবং আলুর খোসাকে ডিকম্পোজ করতে সাহায্য করবে। তোমরা গুড়ের পরিবর্তে এখানে 1 চামচ পরিমাণ টক দইও নিতে পারো। টক দইও কিন্তু গাছের জন্য খুব ভালো। টক দইয়ের মধ্যে আছে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম। বন্ধুরা, আলুর খোসা এবং বেসন এই দুটো আমাদের গাছের জন্য কতটা উপকারী তোমরা একবার ব্যবহার করে দেখো, দুর্দান্ত রেজাল্ট পাবে। তো এই 3টে উপাদানকে আমি 250 ml জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তো 24 ঘন্টা ভিজিয়ে থাকার পর এটা দেখো ঠিক এই রকম পজিশন এসেছে। তো এটা আমরা এখন গাছে প্রয়োগ করব। তো তার আগে দেখো কিভাবে কি করতে হবে। অন্য একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে এই যে লিকুইডটা এটা আমি কিন্তু ছেঁকে নেব। তো এরপর আমরা এখান থেকে 250 ml এর মধ্যে আমি আরও 750 ml সাধারণ জল দেবো। 250 ml এর সঙ্গে 750 ml সাধারণ জল দেওয়ার পর এটা হয়ে যাবে 1 লিটার। তো এই 1 লিটার লিকুইডটা আমরা কিন্তু দুটো টবে ভাগ করব। বন্ধুরা, বেসনের মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড, আর অ্যামাইনো অ্যাসিড গাছের শিকড়কে মজবুত করে। অনেক সময় আমাদের টবের মাটি উর্বর থাকে না, তো এই বেসন আমাদের গাছে প্রয়োগ করলে টবের মাটি উর্বর হয়, যেটা গাছের জন্য কিন্তু ভীষণ উপকারী। গাছের অনেক সময় বৃদ্ধি হয় না মাটি অনুর্বর থাকার কারণে, তো বেসন প্রয়োগ করলে মাটি উর্বর হবে। তো দেখো আমি কিন্তু এখানে দুটো টবে এই খাবারটাকে ভাগ করে দিলাম। আমি দুটো টবের ব্যবহার করার জন্য এই খাবারটা তৈরি করেছি। তোমাদের বাগানে যদি অনেক গাছ থাকে তাহলে কিন্তু পরিমাণ বুঝে তৈরি করবে, আর যদি জমিতে গাছ থাকে সেখানেও কিন্তু এই একই খাবার তোমরা প্রয়োগ করতে পারো, তবে পরিমাণে কিন্তু একটু বেশি প্রয়োগ করতে হবে। তো খাবারটা দেওয়ার পরিমাণ হলো টবের মিডিয়া যেন ভিজে যায়, কিন্তু ড্রেনেজ হোল দিয়ে যেন বাইরে বেরিয়ে না যায় খাবারটা। তো এইভাবে আমাদেরকে কিন্তু খাবারটা প্রয়োগ করতে হবে। টবের সাইজ অনুযায়ী খাবার দিতে হবে। টবের সাইজ যদি ছোট হয় তাহলে খাবারের পরিমাণ কম দিতে হবে, টবের সাইজ বড় হলে খাবারের পরিমাণটা বেশি দিতে হবে। এই খাবারটা মাসে 3 বার অর্থাৎ 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করলেই তোমরা দেখতে পাবে গাছের মধ্যে অগণিত কুঁড়ি চলে আসবে। আমার গাছে যেমন প্রচুর পরিমাণে কুঁড়ি এসছে এবং ফুল ফুটছে, তোমাদের বাগানের প্রত্যেকটা অপরাজিতা গাছেও কিন্তু এইভাবে ফুল ফুটবে। বন্ধুরা, এবার আসি গাছে আমরা কোন অনুখাদ্য প্রয়োগ করব। তো আমি যেটা আমার অপরাজিতা গাছে প্রয়োগ করি সেটা হলো সিউইড এক্সট্র্যাক্ট। সিউইড যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড অথবা মোবোমিন যে কোনো অনুখাদ্য গাছে 15 দিন অন্তর অন্তর সকালবেলা গাছে স্প্রে করার চেষ্টা করবে। 1 লিটার জলে 2 ml লিকুইড হলে, আর যদি ডাস্ট আকারে হয় সেক্ষেত্রে 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে গাছের পাতায় স্প্রে করবে 15 দিন অন্তর অন্তর। খাবার এবং অনুখাদ্য দেওয়ার পাশাপাশি আমাদের কিন্তু গাছে কীটনাশক এবং ছত্রাকনাশক অর্থাৎ পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড এই দুটো কিন্তু আমাদেরকে লাগাতার স্প্রে করে যেতে হবে। 10 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড এবং ঠিক ফাঙ্গিসাইড স্প্রে করার 3 থেকে 4 দিন পর যে কোনো পেস্টিসাইড এই দুটো কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে। তা নাহলে অপরাজিতা গাছে যেমন ফাঙ্গাস প্রবলেম হয় ঠিক তেমনই কিন্তু গাছে প্রচুর পরিমাণে মাকড়ের আক্রমণ হয়। তোমরা এই অপরাজিতা গাছে কাকা পেস্টিসাইড ইউজ করতে পারো, তাছাড়া তোমরা কনফিডার ইউজ করতে পারো, যে কোনো কীটনাশক প্রয়োগ করবে। পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ অর্গ্যানিক পেস্টিসাইড তৈরি করা দেখাবো অপরাজিতা গাছের জন্য। তাছাড়া ফেব্রুয়ারি মাসের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখো এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।